এরপর আমরা যদি এরকম একটা বিম চিন্তা করি, যে বিমটা এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে আছে, দুটো সাপোর্টের উপর যদি চিন্তা করি, তো যখন এর উপরে লোড আসতেছে এরকম ভার্টিক্যাল দিক থেকে, তখন যেমন এটাতে মোমেন্ট তৈরি হচ্ছে, তেমনি এই বিমটা লোডের কারণে বাঁকবে। এই যে ডিফ্লেকশন হচ্ছে, আমরা এখানে এই ডিফ্লেকশনটা বের করার চেষ্টা করব। তো একটা বিম আমরা গত সেমিস্টারে দেখেছি যে বেন্ডিং স্ট্রেস বলে কথা বলেছি। তো যখন বিমটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালটার একটা স্ট্রেস লিমিট আছে। আমরা অ্যাসেম ল্যাবে, কনক্রিট ল্যাবে দেখেছি যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সর্বোচ্চ স্ট্রেস নেওয়ার একটা ক্ষমতা আছে। যখন ম্যাটেরিয়ালের ভিতরের স্ট্রেসটা তার যে ক্যাপাসিটি সেটাকে অতিক্রম করে যায়, তখন বিমটা ফেল করে যায়, তখন আমরা বলতাম যে বিমটা ফেল করছে। আবার এই বিমটা যদি অত্যধিক ডিফ্লেক্ট করে যায়, তাহলেও বিমটাকে আমরা আসলে ইউজেবল কন্ডিশনে করতে পারবো না, বলবো যে বিমটা ফেল করছে। তো যেমন আমাদের স্ট্রেসটাও ক্রাইটেরিয়া, তেমন আমাদের ডিফ্লেকশনটাও ক্রাইটেরিয়া। আমরা যখন ডিজাইন করি, আমরা বিমে কতটুকু ডিফ্লেকশন হবে সেটাকে লিমিট করে দিই। যে যে ডিজাইন করার সময় চিন্তা করি প্রত্যেকটা বিমে কিন্তু কিছুটা ডিফ্লেক্ট করবে, খুবই সামান্য পরিমাণ ডিফ্লেক্ট করে। আমাদের মাথার উপরে আশেপাশে যে বিম গুলো আছে সেটা কিছুটা হলেও ডিফ্লেক্ট করছে, কিন্তু সেই ডিফ্লেকশনটা যাতে একটা সুইটেবল লিমিটের মধ্যে থাকে। তো এই যে লিমিটটা বের করব বা কত ডিফ্লেকশন হচ্ছে, তো আগে তো আমাকে জানতে হবে কিভাবে ডিফ্লেকশন বের করতে হয়। তো এই চ্যাপ্টারটাতে আমরা বিমের ডিফ্লেকশন বের করা শিখব। তো প্রথমে যেটা হচ্ছে, আমরা স্লোপ এবং ডিফ্লেকশন বের করব ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে। বিমের স্লোপ এবং ডিফ্লেকশন। তো প্রথমে যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভটা বোঝার জন্য আমরা একটা ক্যান্টিলিভার বিম চিন্তা করি। এই ক্যান্টিলিভার বিম, এবি বিমটাতে আমরা যদি ফ্রি এন্ডে একটা পি লোড অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যেহেতু এই প্রান্তে বিমটা আটকানো, এখানে কোনো ডিফ্লেকশন হবে না। এই বি পয়েন্টটা এভাবে উপরে উঠে যাবে, দেখা যাবে যে বিমটা এভাবে ডিফ্লেক্ট করছে। এক্সাম্পল স্বরূপ আমরা যদি একটা স্টিলের স্কেলকে এক হাত দিয়ে চাপ দিই, আরেক হাত দিয়ে উপরের দিকে উঠাই, দেখবো যে এটা বেঁকে গেছে। ইনিশিয়ালি যদি এটার পজিশন হয় এরকম হরাইজন্টাল, এই নতুন পজিশন হচ্ছে এইটা। এই যে বিমের যে কোনো পয়েন্ট, তার ইনিশিয়াল পজিশন মানে এই যে হরাইজন্টাল পজিশন, এই আগে যে নিউট্রাল পজিশন থেকে যে যতটুকু সরে গেছে, এটাকেই আমরা বলি ডিফ্লেকশন। এখন এই ক্রস সেকশনটার ভিতরে আমরা যদি বিমটা ক্রস সেকশনটাকে চিন্তা করি, একটু বড় করে চিন্তা করি, এর মাঝখানে অসংখ্য আমরা এরকম লাইন কল্পনা করতে পারি, অসংখ্য লাইন কল্পনা করতে পারি। তো বিমটা যখন এভাবে বেঁকে যাচ্ছে, এই লাইনগুলো এভাবে বেঁকে যাচ্ছে, ডিফ্লেকশন হচ্ছে। তো যেই লাইনটা একদম বিমের সেন্টার দিয়ে যায়, এই যে লাইনটার যে ডিফ্লেকশন হচ্ছে, বিমের একেবারে সেন্টার দিয়ে যে লাইনটা যাচ্ছে, ডিফ্লেকশন হওয়ার পর এখন এই লাইনটা চলে আসছে এদিকে। এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটার যে ডিফ্লেকশন হচ্ছে, সেটাকে আমরা বলি ইলাস্টিক কার্ভ। আমরা আসলে এই চ্যাপ্টারটাতে এই ইলাস্টিক কার্ভটা নিয়ে কথা বলবো। এই বিমের মাঝখানে যে সেন্ট্রয়েডাল যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার যে ডিফ্লেকশন হচ্ছে, সেটাকে আমরা বলছি ইলাস্টিক কার্ভ। The initially straight axis is bent into a curve called the deflection curve of the beam. বিমটা ডিফ্লেক্ট করতেছে। একটা বিমের ভিতরে এই ধরনের অনেকগুলো ডিফ্লেকশন কার্ভ আমরা চিন্তা করতে পারি, কিন্তু যেটা হচ্ছে বিমের সেন্ট্রয়েড দিয়ে পাস করে,
বা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের যে ডিফ্লেকশনটা হচ্ছে সেটাকে আমরা বলি ইলাস্টিক কার্ভ। তো আমরা এখানে মূলত ইলাস্টিক কার্ভ নিয়ে ডিল করব। ইলাস্টিক কার্ভ, আমরা ইলাস্টিক কার্ভের ইকুয়েশন বের করব এবং সেটা নিউট্রাল পজিশন থেকে কতটুকু সরে যাচ্ছে সেটা বের করব। তো আমাদের বোঝার সুবিধার্থে দেখো যে ডিফ্লেকশনটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর বিমটা কতটুকু সরে যাচ্ছে সেটাকে আমরা বলছি এই ডিফ্লেকশন। এটাকে আমরা এই মিউ এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা কি স্যার নিউজ চিহ্ন? হ্যাঁ, তোমার কোশ্চেনটা মিউ মিউ বলা এটাকে, স্যার নিউ না? মিউ। জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমরা এই ডিফ্লেকশন বের করার জন্য যে রিলেশনশিপটা বের ইউজ করব সেটা তৈরি করতে যাচ্ছি। আমরা একটা আরবিটারি বিম চিন্তা করতেছি, বিমের উপরে এই ধরনের বিভিন্ন ধরনের লোড আছে দেখা যাচ্ছে। একটা ডিস্ট্রিবিউটেড লোডের ফাংশন দেখতেছি, এটা লেন্থের সাথে সাথে লোডটা চেঞ্জ হচ্ছে, এই ধরনের একটা ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে, একটা পয়েন্ট লোড কাজ করতেছে, একটা মোমেন্ট কাজ করতেছে। এই বিমটাতে এই পয়েন্ট একটা হিন্জ সাপোর্ট, এই পয়েন্টে লোড সাপোর্ট আছে। তো এই পয়েন্টও বিমটা আটকানো, এই পয়েন্টও বিমটা আটকানো। তাহলে বিমটা যদি বাঁকে, বিমটা এইভাবে বাঁকতে পারবে। ঠিক আছে, বিমটা এইভাবে বাঁকতেছে, আমরা চিন্তা করতেছি এই বিমের যে কোনো এক্স দূরত্বে আমি একটা ডিএস থিকনেসের সেগমেন্ট কেটে নিলাম। তো যখন কোনো লোড অ্যাপ্লাই হয় নাই বা ডিফ্লেকশন হয় নাই, তখন হচ্ছে এই সেকশনটাকে এমন দেখা যাবে। তো এই ডিএক্সটা হচ্ছে বিমের নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েড দিয়ে যেটা যাচ্ছে সেটা নিউট্রাল অ্যাক্সিসটা। তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো ওয়াই দূরত্বে আরেকটা এই ফাইবার, এটাকে যদি অগণিত ফাইবার চিন্তা করি এই বরাবর চলে যাচ্ছে, নিউট্রাল অ্যাক্সিস দিয়ে যে ফাইবারটা যাচ্ছে সেটাকে আমি বলছি ডিএক্স। এটা থেকে ওয়াই দূরত্বে একটা ফাইবারের আমার উইথ হচ্ছে ডিএস। তো যেহেতু এখন কোনো আমার মোমেন্ট কাজ করছে না বা ডিফরমেশন হচ্ছে না, এখন আমার দুইটা উইথই সেম, ডিএক্স ও যা ডিএস ও তা। তো যখন মোমেন্ট কাজ করবে, বেন্ডিং মোমেন্ট কাজ করতেছে, বেন্ডিং স্ট্রেস আসতেছে, তো আমরা কি জানি যখন বেন্ডিং স্ট্রেস আসে, যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট চিন্তা করি তাহলে কি উপরে কম্প্রেশন হয়, নিউট্রাল অ্যাক্সিস এর উপরে কম্প্রেশন, নিউট্রাল অ্যাক্সিস এর নিচে টেনশন। নিউট্রাল অ্যাক্সিস এর উপরে হয়ে যায় কম্প্রেশন এবং নিউট্রাল অ্যাক্সিস এর নিচে হয়ে যায় টেনশন। এই তো পড়ছিলাম আমরা। তো দেখা যাচ্ছে এই যখন আফটার ডিফরমেশন দেখো উপরের অংশটা আমরা এখানে চিন্তা করছি পজিটিভ মোমেন্ট, উপরের অংশটাতে আসতেছে কম্প্রেশন, উপরের অংশটা থিকনেস কমে গেছে, নিচের অংশটা এই উইডথটা কমে গেছে, নিচের অংশের উইডথটা বেড়ে গেছে। এই হচ্ছে আমার ডিফর্ম শেপটা। তো দেখা যাচ্ছে এটা এরকম আগের মতো রেক্ট্যাঙ্গুলার শেপে নেই, এরকম একটা অংশটা এরকম বেঁকে গেছে। তো আমি এটাকে চিন্তা করতে পারি এটা একটা ইমাজিনারি একটা পয়েন্টকে কেন্দ্র করে এটা বেঁকে গেছে, ইমাজিনারি একটা পয়েন্টকে কেন্দ্র করে এটা বেঁকে গেছে একটা সার্ক। এটা দেখা যাচ্ছে একটা আর্কের মতো, একটা সার্কেলের এরকম যদি একটা সার্কেল হয় এটা এভাবে বেঁকে গেছে, দেখা যাচ্ছে এরকম একটা আর্ক ক্রিয়েট করতেছে। এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা বলতেছি ডি থিটা, ক্ষুদ্র অ্যাঙ্গেলটাকে বলছি ডি থিটা। এবং এই সেন্টার থেকে এই আমাদের নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিসটেন্সটা, এটাকে আমরা বলতেছি এই সার্কেলটা রেডিয়াস রো, এটাকে বলা হয়, এটাকে আমরা রো দিয়ে ইন্ডিকেট করতেছি, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, বুঝতে পারতেছি স্যার এই রোটা অ্যাঙ্গেলটা। কোনটুকু স্যার? হুম হুম। স্যার রোটা কোনটুকু বললেন রোটা স্যার? হচ্ছে এই সেন্টার থেকে এই একদম
এই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত, যে আগের যে ডিএক্স পর্যন্ত যে ফাইবারটা ছিল ও থেকে এই পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে, জি স্যার। এই দূরত্বটা হচ্ছে রো। আমি একটু আলাদা করে দেখালাম, ঠিক আছে? ওকে, তাহলে এই এটা হচ্ছে ডিএক্স। এখন এটা যেহেতু নিউট্রাল অ্যাক্সিসে যাচ্ছে, তো আমরা কি পড়ছিলাম, এই যদি মনে থাকে, যদি মোমেন্ট হয় নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন হচ্ছে, নিউট্রাল অ্যাক্সিসের নিচে এই টেনশন হচ্ছে। নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু কোনো স্ট্রেস তৈরি হয় না, নিউট্রাল অ্যাক্সিসে কোনো স্ট্রেস তৈরি হয় না। যেহেতু নিউট্রাল অ্যাক্সিসে কোনো স্ট্রেস নাই, টেনশন নাই, কম্প্রেশন নাই, নিউট্রাল অ্যাক্সিসে আগে যেটা ডিএক্স ছিল ফাইবারের উইথ, এখনো কিন্তু ফাইবারটার উইথ কি আছে, ডিএক্স আছে। এতটুকু ডিএক্স, এটার পরিবর্তন হয় নাই। আগে যেটা ছিল ডিএস, সেটা একটু কম্প্রেসড হয়ে এটার উইথটা কমে গেছে, সেটা হয়ে গেছে কি ডিএস প্রাইম হয়ে গেছে। এটা হয়ে গেছে ডিএস প্রাইম। তাহলে এখন আমি যদি এটাকে এখানে যদি স্ট্রেইনের প্যারামিটারটা বের করি, স্ট্রেইন মানে কি, স্ট্রেইন হচ্ছে, স্ট্রেইন মানে কি লেন্থের পরিবর্তন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, লেন্থের পরিবর্তন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। এখানে এই ফাইবারটার কতটুকু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন আগে ছিল কত ঠিক, আগে ছিল ডিএস, এখন হচ্ছে ডিএস প্রাইম। তাহলে এটা এটা বাদ দিলে পাবো কতটুকু চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। এটা হচ্ছে স্ট্রেইনের ভ্যালু। আবার এইখানে দেখা যাচ্ছে যে এই ও কে কেন্দ্র করে কিন্তু একটা আর্কের মতো তৈরি হচ্ছে। আমি, আমরা সোজা ভাষায় বুঝতে পারছি বিম কিন্তু অতিরিক্ত ডিফ্লেক্ট করে না, এই অ্যাঙ্গেলটার মান খুবই কম। তাহলে কিন্তু অ্যাঙ্গেলের মান যত কমবে, এই অ্যাঙ্গেলের মানটা যত কমবে, এই যে আর্কটা, এই আর্কটা কিন্তু ততই স্ট্রেট লাইনের সাথে তুলনা করা যেতে পারে। তো আমরা এটাকে যদি আর্কের মতোই চিন্তা করি, আমাদের একটা সূত্র মনে আছে, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, এই রেডিয়াসটা যদি হয় আর, এই বৃত্তচাপটা যদি হয় এস, আসলে এইভাবেই চিন্তা করা যায়, ট্যান থিটাতে চিন্তা করা যায়, আমি এমনি বুঝাচ্ছি। এটা যদি আর্ক হয়, এটা যদি অ্যাঙ্গেলটা হয় থিটা, এই বৃত্তচাপটা যদি হয় এস, রেডিয়াসটা যদি হয় আর, তাহলে এস সমান সমান আর ইনটু থিটা। ঠিক আছে? এটা আমরা জিওমেট্রিক রুলটা যদি চিন্তা করি, বৃত্তচাপ সমান রেডিয়াস ইনটু থিটা। তাহলে দেখি এইখানে যেটা বললাম, এখানে যে আরটা, এই আরটার মান হচ্ছে ডিএস, অ্যাঙ্গেলটার মান হচ্ছে ডি থিটা। তাহলে কি বলা যায়, ডি এক্স সমান সমান রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে রো ইন্টু ডি থিটা। আবার দেখো ডিএক্স আর ডিএস একই কথা, তাহলে লেখা যায় এইটা লেখা যায় ডিএক্স সমান সমান রো ডি থিটা ইন্টু ডিএস। আবার এই ডিএস প্রাইম, এই লাইনটার জন্য এই ও পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স কত, টোটালটা ছিল রো, এতটুক হচ্ছে ওয়াই, টোটালটা হচ্ছে রো, এতটুকু হচ্ছে ওয়াই, আলাদা করে দেখি, টোটালটা হচ্ছে রো, এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে বাকি জায়গাটুকু কত, রো মাইনাস ওয়াই। এখান থেকে এই রেডিয়াসটা হচ্ছে রো মাইনাস ওয়াই। তাহলে ডি এস প্রাইম, এই আর্কটা জন্য রেডিয়াস হচ্ছে রো মাইনাস ওয়াই, এবং কোণের মান কত, ডি থিটা। ডি এস মানে হচ্ছে রো ডি থিটা, আর ডিএস প্রাইম মানে হচ্ছে কি রো মাইনাস ওয়াই ডি থিটা। এই দুইটা ভ্যালু যদি আমি স্ট্রেইনের ইকুয়েশনটাতে বসায় দিই, দুইটা মান আমি স্ট্রেইনের ইকুয়েশনে যদি বসায় দিই, তাহলে আমি এই ভ্যালুটা পাবো, 1 মাইনাস রো ইজ ইকুয়াল টু স্ট্রেইন ইজ ইকুয়াল টু মাইনাস স্ট্রেইন বাই ওয়াই, মাইনাস স্ট্রেইন বাই ওয়াই। তো আমরা যদি এখন চিন্তা করি যে ম্যাটেরিয়ালটা হুকস ল ফলো করতেছে, প্রপোর্শনাল লিমিটের মধ্যে আছে, তাহলে আমরা কি জানি, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, হুকস ল ফলো করে। বা কি লেখা যায়, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি কিনা, যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেইন আপ টু প্রপোর্শনাল লিমিট। আবার
গত সেমিস্টার আমরা আরেকটা ফর্মুলা দেখছি যে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই ওভার আই। এটা হচ্ছে বেসিক ফর্মুলাটা। এমসি ওভার আই মানে হচ্ছে যে ম্যাক্সিমাম স্ট্রেস, বাট এটা হচ্ছে কি স্ট্রেসের ফর্মুলাটা। এটা কি বলে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো ওয়াই দূরত্বে যে কোনো ফাইবারের স্ট্রেস কত, এখান থেকে ফাইবারটা দূরত্ব যদি ওয়াই হয়, ওয়াই দূরত্বে পরে এই ফাইবারটা স্ট্রেস কত হবে, মাইনাস এম বাই ওভার আই। এই ফর্মুলাটা তো আমরা দেখছি নাকি বেন্ডিং মোমেন্টের? জি স্যার। আচ্ছা, এখানে মাইনাস কেন হয় সেটা কি বলতে পারবা? স্যার স্যাগিং এর জন্য। অ্যাকচুয়াল ফর্মুলাটাতে মাইনাস আছে, কারণ আমাদের যে কেসটা চিন্তা করে দেখো, যখন পজিটিভ মোমেন্ট আসতেছে, ধরো এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। পজিটিভ বেন্ডিং মোমেন্ট মানে কি? পজিটিভ বেন্ডিং মোমেন্ট মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এর উপরে হয় কম্প্রেশন, নিচে হয় টেনশন, কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, তো আমার যদি ফর্মুলাটা হয় এম বাই ওভার আই, খেয়াল করো মোমেন্টের মান হচ্ছে পজিটিভ, মোমেন্টের মান হচ্ছে পজিটিভ। তো এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এখান থেকে যে কোনো যে ফাইবারের ডিসটেন্সটা, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এখানে কিন্তু ওয়াই এর স্থানাঙ্কটাও কি পজিটিভ, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের দিকে যাচ্ছে পজিটিভ, এম ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ। তাহলে দেখো কম্প্রেশন বুঝাইতে হলে কিন্তু এখানে একটা মাইনাস আছে, যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট যখন হচ্ছে তখন কম্প্রেশন পাচ্ছে, আবার যখন নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে, দেখো মোমেন্টের ভ্যালুটা কি, মোমেন্টের ভ্যালুটা পুরোটা জুড়ে পজিটিভ, কিন্তু যখন ওয়াই অ্যাক্সিস এর নিচে যাচ্ছ বা এই নিউট্রাল অ্যাক্সিস এর নিচে যাচ্ছ, তখন কিন্তু স্থানাঙ্কটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে এমটা হচ্ছে পজিটিভ, ওয়াই স্থানাঙ্কটা কি হচ্ছে, ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে নেগেটিভ ডিভাইডেড বাই আই, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো স্ট্রেসটা হচ্ছে কি পজিটিভ। এই যে এক্স আর ওয়াই অ্যাক্সিস এর স্থানাঙ্কের সাথে সাথে যে পরিবর্তন হয়, এটা ঠিক রাখার জন্য এখানে ফর্মুলাতে একটা মাইনাস আছে। ঠিক আছে, আমি স্যার তো একটু নয়েজ আসতেছে কথার সাথে। বাকিরাও কি পাচ্ছো নাকি? জি স্যার। আচ্ছা, আমি তাহলে আরেকবার একটু রিপিট করি। যখন পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসতেছে, এই হচ্ছে ফর্মুলাটা, দেখো বেন্ডিং মোমেন্ট পজিটিভ, নিউট্রাল অ্যাক্সিস এর উপরে যখন যাচ্ছে তখনও ওয়াই স্থানাঙ্কটা পজিটিভ, এটা প্লাস এটা প্লাস। আমরা কি করি, কম্প্রেসিভ স্ট্রেস কে মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করি। এটার জন্য কিন্তু দেখো সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই ওভার আই। তো যদি দুইটার ভ্যালু পজিটিভ আসে, স্ট্রেসের মানটা কি আসবে, নেগেটিভ বা কম্প্রেশন। একইভাবে এই ফর্মুলাটায় সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই ওভার আই, যখন নিউট্রাল অ্যাক্সিস এর নিচে যাচ্ছি তখন স্থানাঙ্কটা কি হয়ে যাচ্ছে, ওয়াই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে নেগেটিভ, এম ওয়াই ওভার আই। তো দেখো মোমেন্টের মানটা তো পজিটিভ মোমেন্টই, ওয়াই এর মান যদি নেগেটিভ হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে পজিটিভ বা টেনশন। এটার জন্য এই ফর্মুলাটাতে মাইনাস এম বাই ওভার আইটা আমরা ব্যবহার করি। তো সিগমা ইজ ইকুয়াল টু ই ইনটু এপসিলন প্লাস মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেইন, আর মাইনাস এম বাই ওভার আই, আর 1 বাই রো ইজ ইকুয়াল টু মাইনাস স্ট্রেইন ডিভাইডেড বাই ওয়াই। এই তিনটা ফর্মুলাটাকে যদি আমি একসাথে প্রতিস্থাপন করি, তাহলে আমরা এই রিলেশনশিপটা পাবো 1 বাই রো ইজ ইকুয়াল টু এম বাই ইআই। এটা হচ্ছে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ, মোমেন্টের সাথে কতটুকু কার্ভ করতেছে বিমটা সেটা পাবো। এখন একটু হায়ার অর্ডার জিওমেট্রি আমরা ব্যবহার করব। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এটা আসলে আমাদের টেক্সটের স্কোপের বাইরে, তো আমরা সরাসরি ফর্মুলাটা ইউজ করতেছি। 1 বাই রো ইজ ইকুয়াল টু ডি স্কয়ার মিউ বাই ডিএক্স স্কয়ার 1 প্লাস ডি মিউ বাই ডিএক্স স্কয়ার। ঠিক আছে, এখানে মিউটা কি, এই যদি আমার বিমটা হয়, এটা আসলে এটাকে ওয়াই অ্যাক্সিস দিয়ে না চিন্তা করে আমরা এখানে ওয়াইটাকে মিউ অ্যাক্সিস বলতেছি বা ডিফ্লেকশন বোঝাচ্ছি। তো বিমটা
ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে বা ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু রিফ্লেক্ট করতেছে, এখান থেকে আবার স্থানাঙ্কটা হচ্ছে ডি স্কয়ার মিউ বাই ডি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ডি মিউ বাই ডি এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে কার্ভেচারের সাথে আমাদের রিলেশনশিপটা। তো একটু আগে যেটা বের করলাম 1 বাই রো ইজ ইকুয়াল টু এম বাই ইআই, তাহলে এই সূত্রটা বের করা যায়। তো ডি মিউ বাই ডি এক্স, ডি মিউ বাই ডি এক্স কথাটার মানে কি একটু যদি চিন্তা করো, আসলে চিন্তা করি, এখানে y এর পরিবর্তে আমরা কি লিখতেছি, ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে মিউ দিয়ে চিন্তা বলতেছি, দুটো কিন্তু একই কথা। তো চিন্তা করে এরকম একটা লাইন আছে, এই স্লোপটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, dy বাই dx। ডি মিউ বাই dx মানে হচ্ছে কি, তাহলে স্লোপটা আমার এই বিমটা কতটুকু বাঁকতেছে, এই স্লোপটাই হচ্ছে কি ডি মিউ বাই dx। এই বিমটা কতটুকু বাঁকতেছে যে কোনো একটা পয়েন্টে, সেই মাত্রাটা হচ্ছে ডি মিউ বাই dx। তো সোজা কথা বুঝতে পারছি যে একটা বিম কিন্তু যদি ঠিকভাবে ডিজাইন করে, এটা কিন্তু খুবই অল্প পরিমাণ ডিফ্লেক্ট করবে এবং স্লোপের মানটাও কিন্তু খুব কম হবে। এই ভ্যালুটা অনেক 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 ছোট হয়, এই ভ্যালুটা অনেক ছোট হয় বিমের জন্য। তো একটা জিনিস চিন্তা করো, তুমি একটা ছোট ভ্যালুকে 0.5 কে এটার উপরে যত পাওয়ার বসাবা, স্কোয়ার করো, এই ভ্যালুটা কিন্তু আরো কমবে, এই ভ্যালুটা আরো কমবে। তাহলে এইখানে যে প্যারামিটারটা আছে, এই নিচের প্যারামিটারটা এত ছোট, এই নিচের প্যারামিটারটাকে আসলে ইগনোর করা যায়, নিচের এই প্যারামিটারটাকে ইগনোর করা যায়। তাহলে অ্যাকচুয়ালি আমি আমাদের সুবিধার্থে, আমরা ইঞ্জিনিয়াররা যেহেতু সব জায়গায় কিছুটা অ্যাপ্রক্সিমেশন করি, আমরা এই নিচের টার্মটাকে ইগনোর করে যেটা ব্যবহার করি, ডি স্কয়ার মিউ বাই ডি এক্স স্কয়ার সমান সমান এম বাই ইআই। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। এটা হচ্ছে মোমেন্টের সাথে ডিফ্লেকশনের সম্পর্ক, মোমেন্টের সাথে ডিফ্লেকশনের সম্পর্ক। আমরা আসলে এই ফর্মুলাটাকে যেভাবে ব্যবহার করি সেটা হচ্ছে কি বললাম, এম বাই ইআই সমান সমান ডি স্কয়ার মিউ ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা, বা এম সমান সমান ইআই ইন্টু ডি স্কয়ার মিউ ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার। বা আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলাম, মোমেন্টকে ইন্টিগ্রেট করলে কি আসে বলতে পারবা তোমরা? আমরা এই সেমিস্টার যেমন এই রিলেশনশিপটা দেখছি, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আঁকার সময় আমরা দুটো সূত্র শিখছিলাম, কি কি, dm বাই dx সমান সমান v এবং dv বাই dx সমান সমান w, যেখানে v টা হচ্ছে শিয়ার, w টা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, dm বাই dx সমান সমান v, dv বাই dx ইকুয়াল টু w। বা এখান থেকে কি বলা যায়, dm সমান সমান v ইনটু dx, আর এখান থেকে কি পাওয়া যায়, dv is equal to w into dx। তাহলে দেখো, আমরা যদি মোমেন্টকে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি, শিয়ার, আর শিয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এইখানে যেটা দেখাচ্ছে দেখো, v is equal to dm by dx, তোমার হচ্ছে মোমেন্টের ইকুয়েশনটা, v is equal to dm by dx। আমরা যদি এই ডি স্কয়ার মিউ বাই ডিএক্স স্কয়ার কে আমরা সোজা এইভাবে ইন্ডিকেট করি দুইটা প্রাইম দিয়ে, ভি ডাবল প্রাইম, ডাবল প্রাইম মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে মোমেন্ট সমান সমান
EI ডাবল প্রাইম, V ইজ ইকুয়াল টু কি dm বাই dx, dm বাই dx এখান থেকে আমি বলতে পারতেছি ডিফ্লেকশন এই d বাই dx সমান সমান m এর মানটা বসালাম। তাহলে দেখো আমরা যদি ডিফ্লেকশনকে 3 বার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো কি শিয়ার ফোর্স। একইভাবে WX বা ডিস্ট্রিবিউটেড লোড সমান সমান dV বাই dx বা d স্কয়ার dx স্কয়ার সমান সমান মোমেন্টের মানটা বসালাম। এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি ডিফ্লেকশনকে 4 বার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ডিস্ট্রিবিউটেড লোড। কি বললাম, ডিফ্লেকশনকে 2 বার ডিফারেন্সিয়েট করলে এবং EI দিয়ে গুণ করলে পাই মোমেন্ট। ডিফ্লেকশনকে 3 বার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই শিয়ার ফোর্স। ডিফ্লেকশনকে 4 বার ডিফারেন্সিয়েট করলে পাই লোড। তাহলে এখন যদি উল্টাটা চিন্তা করি, আমরা যদি এখন স্যার একটু আগের পেজে যাবেন গেলাম, স্যার। এখানে স্যার সেকেন্ড লাইনে ওই যে স্যার EI DZ U মানে স্যার ওইখানে স্যার কি বোঝাইছে ওইটা? আরেকবার একটু বলবো। স্যার সেকেন্ড লাইনটা যে স্যার ওই যে এখানে ইউ দাও, এটা স্কয়ার, এটা কি স্যার D স্কয়ার মিউ হবে? হ্যাঁ ডি স্কয়ার মিউ হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আসলে আমাদের তো এখানে মেইন যেটা জিনিস দরকার পড়ে, আমরা বিমের উপর কতটুকু ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটা জানি। আমাদের যেটা করতে হয়, আমাদের বের করতে হবে ডিফ্লেকশন, স্লোপ, এই প্যারামিটার গুলো। তো আমরা এখানে উল্টো কাজটা করব। ধরো আমাকে ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে EI d to the power 4 by dx to the power 4। তাহলে দেখো আমরা যদি এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে 4 বার ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো যে ডিফ্লেকশনের মানটা কত। EI V 4 বার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই কি লোড। আমি যদি একবার ইন্টিগ্রেট করি তাহলে পাবো কি EI ট্রিপল প্রাইম, আরো একবার ইন্টিগ্রেট করলে পাবো EI ডাবল প্রাইম, আর একবার ইন্টিগ্রেট করলে পাবো কি EI প্রাইম, আরো একবার ইন্টিগ্রেট করলে পাবো কি ডিফ্লেকশন। তাহলে 4 বার যদি আমি লোডকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো ডিফ্লেকশনের মান। 4 বার লোডকে ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশনের মান পাবো। পপল স্যারের বইতে এভাবে দেয়া আছে। আমরা এখানে এতবার ইন্টিগ্রেশন করি না, কারণ যতবার ইন্টিগ্রেশন করব ততবার একটা করে কনস্ট্যান্ট আসে। এই স্টেপে করলে 4টা ইন্টিগ্রেশন আসে। তো আমরা আসলে এইভাবে না করে আমরা এটাকে 2টা স্টেপে লিমিট করব। কিভাবে? আমরা বের করছি m বাই EI সমান সমান d স্কয়ার মিউ ডিভাইডেড বাই dx স্কয়ার। এই সূত্রটা আমরা তৈরি করছি, বা এভাবে লিখি EI ইন্টু d স্কয়ার মিউ বাই dx স্কয়ার সমান সমান হচ্ছে কি m। এভাবে লিখলাম, এর নিচেও রাখা যায়, সমস্যা নেই, নিচেও লিখি। আচ্ছা, এটাকে যদি এই ইকুয়েশনটাকে যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়ে যাবে d মিউ বাই dx সমান সমান ইন্টিগ্রেশন অফ m বাই EI। d মিউ বাই dx মানে কি একটু আগে বলছিলাম, এটা যদি y অ্যাক্সিস x অ্যাক্সিস হইতো dy বাই dx মানে হচ্ছে কি স্লোপ। তাহলে একইভাবে d মিউ বাই dx মানেটা হচ্ছে কি বিমটার স্লোপ। তাহলে স্লোপ সমান সমান মোমেন্টের যে ভ্যালুটাকে সেটাকে যদি একবার ইন্টিগ্রেশন করি, মোমেন্টের ভ্যালুটাকে একবার ইন্টিগ্রেশন করি এবং EI দিয়ে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে আমি পাবো বিমের স্লোপের মান। এটাকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি হয়ে যাবে, d মিউ বাই dx থেকে হয়ে যাবে v সমান সমান m বাই EI। মোমেন্টকে 2 বার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, ডিফ্লেকশনের মানটা পাওয়া যায়। আমরা এখানে এই অ্যাপ্রোচটা ব্যবহার করব। আমরা প্রফেসরের মতো লোড থেকে 4 বার ইন্টিগ্রেশন করে না বের করে আমরা সরাসরি মোমেন্টের ইকুয়েশনটা বের করব এবং এখানে এটার জন্য এই মেথডটাকে
ডাবল ইন্টিগ্রেশন বলা হয়। ডাবল ইন্টিগ্রেশন কেন? মোমেন্টের ইকুয়েশনকে একবার ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় স্লোপের মান, মোমেন্টের ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় ওই ডিফ্লেকশনের মান। খেয়াল করব, মোমেন্টের ইকুয়েশনকে একবার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে স্লোপের মান, দুইবার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে ডিফ্লেকশনের মান। এবং খেয়াল করব প্রত্যেকবার ইন্টিগ্রেশনের পরে একটা করে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে c1x প্লাস c2। তাহলে দেখো এখানে এই পদ্ধতিতে করলে আমাদের ইন্টিগ্রেশন চারটা জায়গায় দুইটা, এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা আননোন ভ্যালু চারটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, আমাদের প্রবলেমটা একটু শর্টকাট হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডটা ব্যবহার করব। মোমেন্টের ইকুয়েশনকে দুইবার ডিফারেন্সিয়েট করলে পাবো ডিফ্লেকশন, একবার ইন্টিগ্রেশন করলে পাবো স্লোপ। দুইবার ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন, একবার ইন্টিগ্রেশন করলে স্লোপ। এখন বুঝতে পারতেছি এখানে কিছু আননোন প্যারামিটার বের হবে, c1 এবং c2, এই ভ্যালুগুলো আমাদের জানা থাকবে না। তো এগুলোকে বের করতে গেলে আমার কিছু বিষয় জানা লাগবে, কিছু কন্ডিশন। আমি যদি কোনো নোন কিছু প্যারামিটার না জানি, যেমন আমরা যদি বিমের আননোন রিঅ্যাকশন বের করতে চাই, আমার কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের যে রিলেশনশিপ সামেশন অফ fx0 fy0, কিছু আননোন বের করতে গেলে কিছু কন্ডিশন আমাদের জানা থাকা লাগে। এখানেও আমরা এই বাউন্ডারি এবং কন্টিনিউইটি কন্ডিশনটা ব্যবহার করব। বাউন্ডারি কন্ডিশন গুলো কি কি আমি যদি বলি, এটা মনে রাখতেই হবে। এখানে যতক্ষণ আমরা ডিফ্লেকশন করব এই জিনিসগুলো হচ্ছে প্যারামাউন্ট জানা। ধরি এরকম সিম্পল বিম যদি লোড আসে, এই বিমটা কি করতে পারবে, ফর এক্সাম্পল তোমরা দুই হাতের মাঝখানে একটা খাতা নিয়ে শুধুমাত্র দুই আঙ্গুলের উপর রেস্ট করাও, রেস্ট করিয়ে উপর দিয়ে চাপ দাও, তাহলে দুইটা আঙ্গুল তোমার হিঞ্জ সাপোর্টের মতো কাজ করবে। হিঞ্জ সাপোর্টের বৈশিষ্ট্য কি? হিঞ্জ সাপোর্টে মোমেন্ট আসে না, হিঞ্জ সাপোর্টে মোমেন্ট আসে না। হিঞ্জ সাপোর্টে যদি লোড কাজ করে, হিঞ্জ সাপোর্টে আমাদের বিমটা বাঁকতে পারে। হিঞ্জ সাপোর্ট আসলে এইটাকে আমরা হিঞ্জ বলি, এটাকে রোলার বলি, দুইটাকে একত্রে আমরা হিঞ্জও বলতে পারি এই ক্ষেত্রে। তো হিঞ্জ হোক রোলার হোক, এদের বৈশিষ্ট্য হচ্ছে কি এদের মোমেন্ট আসে না, এখানে বিমটা রোটেট করতে পারে, এখানে রোটেট করতে পারে। কিন্তু যেহেতু এই পয়েন্টে আমার বিমটা আটকানো, এই পয়েন্টে আমার বিমটা আটকানো, এই দুইটা পয়েন্টে আমার কোনো ডিফ্লেকশন হবে না, কারণ এই পয়েন্টও বিমটা আটকানো, এই পয়েন্টও বিমটা আটকানো। তো হিঞ্জ সাপোর্টের ডিফ্লেকশনের মান 0, রোলার সাপোর্টেও ডিফ্লেকশনের মান 0, কিন্তু এখানে স্লোপের মান 0 হয় না, স্লোপের মান 0 হয় না, কারণ এটা হচ্ছে হিঞ্জ এবং রোলার সাপোর্টের বৈশিষ্ট্য। হিঞ্জ এবং রোলারের বৈশিষ্ট্য কি? এখানে শুধুমাত্র ডিফ্লেকশন 0, হিঞ্জ এবং রোলারে শুধুমাত্র ডিফ্লেকশন 0। আবার যদি ফিক্স সাপোর্ট চিন্তা করি, ফিক্স সাপোর্টে কি হবে? এক্সাম্পল স্বরূপ একটা স্কেল রেখে তুমি যদি এক হাত দিয়ে এদিকে রাখো, বা চিন্তা করে একটা বস্তু একটা দেয়ালের সাথে ওয়েল্ড করা আছে, যদি চাপ দাও দেখবা ফিক্স সাপোর্ট থেকে কিন্তু তোমার কোনো ডিফ্লেকশন শুরু হবে না। মানে ফিক্স সাপোর্ট থেকে কিছুটা দূরে এই স্কেলটা চিন্তা করো, কিছু দূর স্ট্রেট থেকে তারপরে এভাবে বাঁকবে, কিছু দূর স্ট্রেট থেকে তারপরে এইভাবে বাঁকবে। ফিক্স সাপোর্টে কোনো তোমার ডিফ্লেকশন তো হচ্ছেই না, এই পয়েন্টে এখানে ডিফ্লেকশন 0, এখানে রোটেশনও 0। ফিক্স সাপোর্টে কোনো রোটেশনও হয় না, ফিক্স সাপোর্টে কোনো ডিফ্লেকশন হয় না। তো আমি যদি সিম্পলি বলি, আমরা এই কন্ডিশন গুলো ব্যবহার করতে পারবো। হিঞ্জ সাপোর্টে ডিফ্লেকশন 0, রোলার সাপোর্টে ডিফ্লেকশন 0, ফিক্স সাপোর্টে শুধু এই ফিক্স সাপোর্টে ডিফ্লেকশনও 0, ফিক্স সাপোর্টে স্লোপও 0। আমরা এই কন্ডিশন গুলোই মূলত ব্যবহার করব। এই কি বলছি, হিঞ্জ সাপোর্টে রোলার সাপোর্টে দুটাতেই ডিফ্লেকশনের মান 0, ফিক্স সাপোর্টে ডিফ্লেকশনও 0 আর স্লোপও 0। আর যদি ফ্রি এন্ড হয়, ফ্রি এন্ডে আমি দেখতে পারতেছি ফ্রি এন্ডে রোটেশনও হবে
আবার ফ্রি এন্ডটা কি হচ্ছে, ডিফ্লেকশনও করতেছে। ফ্রি এন্ডের রোটেশনেরও একটা ভ্যালু থাকবে, ফ্রি এন্ডের ডিফ্লেকশনেরও একটা ভ্যালু থাকবে। তো আসলে এটা আমরা কখনো যেহেতু ভ্যালু আছে আমরা এটাকে আসলে কখনো ব্যবহার করব না, আমরা ইউজ করব এই কন্ডিশন করে। ফিক্স সাপোর্ট, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, যখনই এইটা আসবে হিঞ্জ সাপোর্টে আমরা ব্যবহার করব ডিফ্লেকশনের মান 0, রোলার সাপোর্টে ডিফ্লেকশনের মান 0, ফিক্স সাপোর্টে ডিফ্লেকশনও 0, স্লোপের মানও 0। এই কন্ডিশন গুলো ব্যবহার করে আমরা আমাদের প্রবলেম গুলোকে সলভ করব। দেখো আননোন ছিল, ধরো এই বিমটাতে যদি সলভ করতাম, এখানে আননোন থাকতো C1 আর C2, দুইটা আননোন, ঠিক আছে। আর এখানে নোন কন্ডিশন কয়টা, এই পয়েন্টে ডিফ্লেকশন 0, এই পয়েন্টে ডিফ্লেকশন 0, তাহলে আমরা দুইটা জিনিস জানি, এই দুইটা আননোন বের করতে পারবো। তাহলে এই কোয়ান্টিটির কথা চিন্তা করে আমরা প্রবলেম গুলোকে সলভ করব। এখানে আমি আরো কিছু কন্ডিশন দিছি, যে যেমন যদি এন্ডে হিঞ্জ বা রোলার থাকে সেখানে মোমেন্ট 0, এগুলো আসলে আমাদের লাগবে না। যে কন্ডিশন গুলো আমরা এই প্রবলেম সলভ করতে ব্যবহার করব সেটা কি হচ্ছে, আবারও বলছি, এই রোলার সাপোর্টে হিঞ্জ এই ডিফ্লেকশনের মান 0, হিঞ্জ সাপোর্টে ডিফ্লেকশনের মান 0, ঠিক আছে। আর ফিক্স সাপোর্টে স্লোপের মানও 0, ডিফ্লেকশনের মানও 0। আমরা মূলত এই কন্ডিশন গুলো ব্যবহার করব। আরেকটা বিষয় আছে ইন্টারনাল হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ নিয়ে কথা বলছি একটু পরে। এরপর হচ্ছে কন্টিনিউইটি কন্ডিশন। কি পেলাম, সাপোর্ট কন্ডিশন পেলাম, হিঞ্জ আর রোলার দুইটাতে ডিফ্লেকশন 0, ফিক্স সাপোর্টে স্লোপও 0, ডিফ্লেকশন 0। এছাড়া আরো কিছু কন্টিনিউইটি কন্ডিশন আছে, যেমন এই বিমটা এ বি সি বিমটাতে এ দূরত্ব পরে পি লোড অ্যাপ্লাই করতেছি। দেখা যাচ্ছে এখানে যে গ্রিন হাইলাইটেড যে লাইনটা আছে এটা হচ্ছে ইলাস্টিক কার্ভ। এ পয়েন্টেও আমার বিমটা আটকানো, এখানেও ডিফ্লেক্ট করবে না, সি পয়েন্টে আটকানো, এটাও এখানেও ডিফ্লেক্ট করবে না, তো আমার বিমটা ডিফ্লেক্ট করছে এভাবে। তো এখান থেকে ডিফ্লেকশনের মানটা হচ্ছে মিউ। আচ্ছা, তো সমস্যাটা কি হচ্ছে, দেখো এখানে কিন্তু দুই জায়গায় মোমেন্টের ভ্যালু সেম না। আমি যদি এটার মোমেন্ট ইকুয়েশনটা আঁকতাম, মোমেন্ট ডায়াগ্রামটা হইতো এরকম, তো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ থেকে বি পর্যন্ত মোমেন্টের ইকুয়েশন এক ধরনের, বি থেকে সি পর্যন্ত মোমেন্টের ইকুয়েশন এক ধরনের। এখানে এই প্রবলেমটা হইতো, এখানে দুই জায়গায় মোমেন্টের ইকুয়েশন ডিফারেন্ট, তাহলে এ বি পর্যন্ত এক ধরনের ডিফ্লেকশন হইতো, বিসি পর্যন্ত আরেক ধরনের ডিফ্লেকশন হবে। কারণ কি, ভি ইজ ইকুয়াল টু কি বললাম, এম বাই ইআই, মোমেন্টের ইকুয়েশনের দুইবার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে। এ থেকে বি পর্যন্ত যেহেতু মোমেন্টের ইকুয়েশন, দেখো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন না, এ থেকে বি পর্যন্ত মোমেন্টটা এক ধরনের, বি থেকে সি পর্যন্ত মোমেন্টটা এক ধরনের। তাহলে এখানে আসলে দুইবারে আমাকে প্রবলেমটা সলভ করতে হইতো, একবার এ থেকে বি পর্যন্ত, একবার বি থেকে সি পর্যন্ত। এই পর্যন্ত ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াটা এক, এই পর্যন্ত ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াটা এক, কিন্তু দেখো এটা একটা কন্টিনিউয়াস বিম, এটাকে যখন চাপ দিব বিমটা পুরোটা একবারে বাঁকবে। এই যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টটা যেমন এ বি কার্ভে আছে, এই বি পয়েন্টটা কিন্তু বিসি কার্ভেও আছে। তাহলে এই যে ডিফ্লেকশনটা আছে, এই বি পয়েন্টার বাম পাশের যে কন্ডিশন, ডান পাশেও কিন্তু একই কন্ডিশনে বি পয়েন্টার। আমি যদি বাম পাশ থেকে চিন্তা করি, এই বি পয়েন্টটাতে এখানে যতটুকু স্লোপ হবে এটাকে যদি বলি θ1, এখানে যতটুকু স্লোপ হবে সেটাকে যদি বলি θ2, দুইটা সেম হবে কারণ একটা কন্টিনিউয়াস কার্ভ। আর বাম পাশে যতটুকু ডিফ্লেকশন চিন্তা করতেছি এটাকে যদি বলতাম V1, ডান পাশেও কি এই বি পয়েন্টটার একটা কন্টিনিউয়াস পয়েন্ট, এটা বাম দিক থেকে যা হবে ডান দিক থেকে হচ্ছে তাই হবে। এ বি কার্ভের জন্য বি পয়েন্টে যতটুকু স্লোপ হবে, বিসি কার্ভেও বি পয়েন্টে ঠিক ততটুকু স্লোপ হবে। এ বি কার্ভে বি পয়েন্ট যতটুকু ডিফ্লেক্ট করবে, বিসি কার্ভেও কিন্তু কি বি পয়েন্টটা ঠিক ততটুকুই ডিফ্লেক্ট করবে। তো এটা হচ্ছে কি আমাদের, এটাকে বলে কন্টিনিউইটি কন্ডিশন, যে এই এ দূরত্ব পরে এই পয়েন্টে যতটুকু স্লোপ হচ্ছে, এখানে দ্বিতীয় যে সেগমেন্টটা বিসি সেগমেন্টের জন্য কিন্তু কি
একই পরিমাণ স্লোপ হবে। একইভাবে এইটা যেতে একটা সিঙ্গেল পয়েন্ট, এই বা এই বি পয়েন্টটার প্রথম সেগমেন্টটা চিন্তা করে যতটুকু ডিফ্লেকশন হবে, বিসি সেগমেন্টের কথা চিন্তা করলো কি ঠিক একই পরিমাণ ডিফ্লেকশন হইতে হবে। এটাকে বলা হয় কন্টিনিউটি কন্ডিশন। তাহলে দেখলাম বাউন্ডারি কন্ডিশন আর কন্টিনিউটি কন্ডিশন। এখন কন্টিনিউটি কন্ডিশনে একটা চেঞ্জ হয় যদি বিমের মাঝখানে ইন্টারনাল হিঞ্জ থাকে, তখন আমাদের কন্ডিশনটা একটু ডিফারেন্ট। যেমন এই প্রবলেমটাতে দেখা যাচ্ছে ইন্টারনাল হিঞ্জ আছে, তো যেখানে ইন্টারনাল হিঞ্জ থাকে চিন্তা করো এখানে একটা মাঝখানে একটা ভাঙা আছে, চাপ যখন দিবা এটা দুইটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ হয়ে যাবে। এখানে কিন্তু বিমের স্লো এই ডিফ্লেকশন কার্ভটা কন্টিনিউয়াস থাকবে না, দুটো চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে ধরো বি পয়েন্ট আগের মতো যদি চিন্তা করি, এই হচ্ছে ডিফ্লেকশনটা, ধরো এটা কি বললাম এ বি, এটা হচ্ছে বিসি, এভাবে লিখি এ বি সি। এখানে কিন্তু কার্ভটা কন্টিনিউয়াস না, এখানে যে স্লোপটা হচ্ছে θ1 এবং θ2 সেম হবে না, নট নেসেসারি যে θ1 ইজ ইকুয়াল টু θ2। যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে দুই পাশের যে স্লোপটা বি পয়েন্টের দুই পাশের স্লোপ, বি পয়েন্টের দুই পাশের স্লোপ সেম হবে না। ঠিক আছে, কিন্তু দেখো এই যে বি পয়েন্টটা আমি বাম পাশ থেকে যদি চিন্তা করি, ধরো এটা 2 ইঞ্চি নিচে নামছে, আমি একটা বড় সংখ্যা ব্যবহার করলাম। আবার বিসি পয়েন্ট থেকেও যদি চিন্তা করি এটা কিন্তু 2 ইঞ্চি নামছে। তাহলে যে এই যে ডিফ্লেকশনটা, এটা এ বি সেগমেন্ট চিন্তা করি আর বিসি সেগমেন্ট চিন্তা করি, দুই পয়েন্টের জন্য ডিফ্লেকশনের মানটা সেম। তাহলে এখানে ওই আগের মতোই ভি ওয়ান সমান সমান মিউ ওয়ান সমান সমান মিউ টু, কিন্তু দুই পাশের স্লোপ সেম না। তাহলে কন্ডিশন গুলো কি কি? প্রথমে হচ্ছে আমাদের হিঞ্জ এবং রোলারের জন্য বাউন্ডারি কন্ডিশন, হিঞ্জ বা রোলার যদি থাকে, হিঞ্জ এবং রোলার যদি থাকে তাহলে এটার জন্য কন্ডিশনটা কি? ডিফ্লেকশনের মান 0, হিঞ্জ এবং রোলারে ডিফ্লেকশনের মান 0। আর যদি ফিক্সড সাপোর্ট হয় তাহলে স্লোপের মানও 0, ডিফ্লেকশনের মানও 0। এটা হচ্ছে আমাদের সাপোর্ট কন্ডিশন, আমরা এইগুলো ব্যবহার করব। তারপরে হচ্ছে কন্টিনিউটি কন্ডিশন কি বলতেছে, একটা বিম যদি এরকম কন্টিনিউয়াস বিম হয় তাহলে এই যে যে পয়েন্টটা দুইটা কার্ভের মাঝখানে কন্টিনিউয়াস, বি পয়েন্টটাতে চিন্তা করছে এখানে দুই পাশের স্লোপ এবং ডিফ্লেকশন দুইটাই সমান, কিন্তু যদি এরকম ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে দুই পাশের স্লোপ সেম হবে না, কি হবে শুধুমাত্র ডিফ্লেকশনটা সেম হবে। এইটা হচ্ছে আমাদের বিমের কন্টিনিউটি ইকুয়েশন এবং বাউন্ডারি ইকুয়েশন। এইগুলোকে ব্যবহার করে যেটা বললাম ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্ট গুলো বের হয়, আমরা সেই কনস্ট্যান্ট গুলোকে সলভ করব। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। যেহেতু তোমাদের আশা করি বিষয়টা ধরতে পারছো, যেহেতু কোনো কোশ্চেন করছো না, আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম
সেটার একটা ইউটিলাইজেশন দেখতে পারবো। এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেয়া আছে যেটার উপর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ নট কাজ করতেছে। ঠিক আছে, তো এখানে যেহেতু পুরোটা জুড়ে একটা লোডই কাজ করতেছে, আমি বুঝতে পারতেছি এই বিমের পুরোটা জুড়ে মোমেন্টের কন্ডিশন কিন্তু একটাই, পুরোটা বিম জুড়ে মোমেন্টের কন্ডিশনটা একটাই। এটা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতাম, এরকম একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসতো, এটার পুরোটা জুড়ে একটা লোডই আছে, তাহলে এখানে মোমেন্টের পুরো বিমটাকে একটা মোমেন্টের কন্ডিশন দিয়ে চিন্তা করা যাবে। তাহলে আমি যে কোনো জায়গায় বিমে একটা সেকশন, বিমের যে কোনো এক্স দূরত্বে আমি বিমে একটা সেকশন নিব। বিমটাতে যে কোন আগে রিয়াকশন বের করলাম, রিয়াকশন কিভাবে বের করতেছি, এখানে যদি ইউডিএল এর মান হয় ডাব্লিউ নট, তাহলে ইকুইভ্যালেন্ট যে পয়েন্ট লোডটা, ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডের মান কি ডাব্লিউ নট ইনটু এল। তাহলে দুইটা সাপোর্টে যেহেতু এই একদম মাঝখানে লোডটা কাজ করতেছে, সরাসরি বলে দিলাম ডাব্লিউ নট এল বাই টু, ডাব্লিউ নট এল বাই টু রিয়াকশন কাজ করতেছে। তো এখন আমি বিমের যে কোনো একটা এক্স দূরত্বে আমি সেকশন নিব, যে কোনো এক্স দূরত্বে আমি সেকশন নিলাম। যেহেতু এখন বিমটাকে কাটছি, কাটার ফলে এখানে শিয়ার ফোর্স পাবো এবং মোমেন্ট পাবো। সবসময় পজিটিভ দিকে শিয়ার এবং পজিটিভ দিকে মোমেন্ট চিন্তা করব। আশা করি তোমাদের এই দিকগুলো মনে আছে, যদি না থাকে আমি তাও আরেকবার বলে নেই। এরকম যদি একটা বিম হয়, যদি মোমেন্টের দিকটা এরকম হয় যে এটাকে বলা হয় পজিটিভ মোমেন্ট, যে সোজা ইউ এর মতো বাড়তেছে, বাম পাশে যদি ক্লকওয়াইজ এবং ডান পাশে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে, তাহলে সেটাকে বলতেছি আমরা পজিটিভ মোমেন্ট। একইভাবে বাম পাশে যদি অ্যান্টি ক্লকওয়াইজ এবং ডান পাশে যদি ক্লকওয়াইজ কাজ করে, সেটাকে আমরা বলি নেগেটিভ মোমেন্ট। তা আমরা যখনই সেকশনটা নিব, আমরা পজিটিভ দিকে মোমেন্ট আর পজিটিভ দিকে শিয়ার অ্যাজুম করব। শিয়ারও একইভাবে ডান পাশের সারফেসটাতে যদি নিচের দিকে চিন্তা করি আর বাম পাশের সারফেসটাতে যদি উপরের দিকে চিন্তা করি, তখন সেটা হচ্ছে পজিটিভ শিয়ার। তো এখানে আমরা পজিটিভ দিকে শিয়ার আর পজিটিভ দিকে মোমেন্ট চিন্তা করছি। শিয়ার আমাদের লাগবে না, কারণ আমাদের আসলে মেইন কনসার্ন হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। মোমেন্টের ইকুয়েশন যদি নিতে চাই কি হবে, সরাসরি আমি এই পয়েন্টটাকে যদি ও পয়েন্ট ধরে এটার সাপেক্ষে যদি মোমেন্টের ইকুয়েশনটা তৈরি করি, কি হবে, সামেশন অফ এম নট ইজ ইকুয়াল টু 0, ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকে বা কোনো মানে যে কোনো একটা যদি ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকটাতে পজিটিভ, তাহলে এই ও পয়েন্ট থেকে ডাব্লিউ নট এল বাই টু এই লোডটা কাজ করতেছে কি এক্স দূরত্বে, এবং এটা ঘড়ি কাঁটার দিকেই ঘোরাচ্ছে, তাহলে এই মোমেন্টটা হচ্ছে পজিটিভ। তারপর আবার এই ইউডিএল এর জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড পাবা, সেটার মান কত হবে ডাব্লিউ নট ইন্টু এক্স, ডাব্লিউ নট ইন্টু এক্স। এই লোডটা কতটুকু দূরত্বে কাজ করবে, এক্স বাই টু, 0 পয়েন্ট থেকে এক্স বাই টু দূরত্বে কাজ করবে, এক্স বাই টু। এবং এই লোডটা আমাদের এই ও পয়েন্টটাকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে এই মোমেন্টটা কি হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এইটা, আর এই এম মোমেন্টটা কোন দিকে ঘুরতেছে, এম মোমেন্টটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, মাইনাস এম। এটা ইজ ইকুয়াল টু কি, পুরোটা ইজ ইকুয়াল টু 0, যেহেতু সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস এমটাকে যদি এই পাশে নিয়ে যাই, এম সমান সমান ডাব্লিউ নট এল বাই টু ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই টু। এটাই হচ্ছে এখান থেকে যে কোনো এক্স দূরত্বে মোমেন্টের ইকুয়েশন, যে কোনো এক্স দূরত্বে তাহলে মোমেন্টের ইকুয়েশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, আবার আমরা কি জানি যে মোমেন্ট সমান সমান ই আই ডি স্কোয়ার মিউ ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ওই এম বাই মানে এভাবে লিখতাম আমরা যে এম বাই ই আই সমান সমান ডি স্কোয়ার মিউ বাই ডি এক্স স্কোয়ার।
টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, EI d স্কয়ার মিউ বাই dx স্কয়ার। এটা হচ্ছে মোমেন্টের সাথে ডিফ্লেকশনের যে সম্পর্কটা ছিল সেটা দেখাচ্ছি। এই তো। তো আমাদের এখানে বলা হয়েছে যে ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভ এন্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, দুইটা জিনিস বের করতে বলা হয়েছে। এখানে যদি স্লোপ বের করতে বলতো স্লোপও বের করতে পারতাম। তো আমাদের যদি মনে থাকে মোমেন্টের যে ইকুয়েশনটা, এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে পাই স্লোপ। আবার দেখাই স্লোপ সমান সমান কি ছিল, ইন্টিগ্রেশন অফ এম, সরি, একবার ইন্টিগ্রেশন এম বাই আই, আর ডিফ্লেকশনটা কি ছিল, দুইবার ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকেই দেখো আসলে আমি যদি এটাকে একবার ইন্টিগ্রেশন করি, ইআই পুরো, এখানে বলছে যে ইআই পুরো বিন্দু জুড়ে কনস্ট্যান্ট, তাহলে ইআইটা কি চলে আসবে, বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশনটা কি হবে, ডি স্কয়ার মিউ ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার, এটা ইন্টিগ্রেশন হবে। তো ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে এই ফর্মে চলে আসবে ডি মিউ বাই ডি এক্স। আবার আমরা কি জানি, ডি মিউ বাই ডি এক্স মানে হচ্ছে কি, বিমের স্লোপ ইআই থিটা। আমি এটাকে যদি সরাসরি ইআই থিটা এই রূপে লিখে ফেলি, ইআই থিটা মানে হচ্ছে কি, ইআই থিটা হচ্ছে এই মোমেন্টের ইকুয়েশনটার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ এই মোমেন্টের ইকুয়েশনটা। তো এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হবে, দেখো ওটাকে ইন্টিগ্রেট করতেছি। ইন্টিগ্রেশনটা খুব সহজে, এখানে এখানে আসলে শুধুমাত্র এক্স এর ইন্টিগ্রেশন হবে। তো আমাদের যদি মনে থাকে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করলে কি আসে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখানে w নট l বাই 2 পুরো টার্মটাই কি কনস্ট্যান্ট, তাহলে এটা কি চলে আসবে, বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন শুধু কার হবে, x এর। একইভাবে w নট বাই 2 এই টার্মটাও কি কনস্ট্যান্ট, শুধু ইন্টিগ্রেশন কার হবে, x স্কয়ারের। তাহলে x কে ইন্টিগ্রেট করলে কি আসে, x এর পাওয়ারের দিকে অদৃশ্যভাবে একটা 1 আছে। x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x কে ইন্টিগ্রেশন করলে আসে x স্কয়ার বাই 2। ঠিক আছে, 1 প্লাস 1 বাই 2, এটা আমাদের আসলে মুখস্থ আছে এই বিষয়গুলো। এটা যত কম চিন্তা করতে পারবো তত আমাদের জন্য ভালো। x কে ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে, x স্কয়ার বাই 2 মাইনাস w নট 2। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি আসবে, 2, 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে কি আসে, x কিউব বাই 3। তাহলে এটা কি হয়ে যাবে, x কিউব বাই 3। তাহলে সরাসরি এটা লিখে ফেললাম যে 2 দুগুণে w নট l বাই 2 ইন্টু x স্কয়ার বাই 2 করলে কত আসে, x স্কয়ার বাই 4। আর এখানে কত ছিল, আগের থেকে 2 ছিল, x কিউব বাই 6 প্লাস c1। এটা দিতে কখনো ভুল করব না, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1। আবার যদি ইন্টিগ্রেশন করি, ei থিটা মানে কি ছিল, ei d মিউ বাই dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি এটা কি হয়ে যাবে, ei মিউ, এবং এই পাশের টার্মটাও কি হবে, ইন্টিগ্রেশনের মধ্যে পড়বে। ইন্টিগ্রেশন করলে কি আসে, এই পার্টটা একটু এখন দ্রুত করার চেষ্টা করি। w নট l বাই 4 বাইরে চলে আসো, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি আসে, x কিউব বাই 3 মাইনাস w নট বাই 6। x কিউব কে ইন্টিগ্রেশন করলে আসে কি, x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c1 ইন্টু x। কেন, এখানে কিন্তু অদৃশ্যভাবে একটা x নট আছে, কিভাবে, c1 ইন্টু 1 ভাবে লেখা যায়। আর x এর পাওয়ার যদি 0 হয় সেটা মানে কি 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা মানে হচ্ছে 1। তাহলে এখানে অদৃশ্যভাবে একটা x নট আছে। তাহলে x 0 কে যদি ইন্টিগ্রেশন করো কি হবে, x 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 বা x। তাহলে এখানে পরবর্তী স্টেপে কি হয়ে যাবে, c1x। আর আরেকবার যেহেতু ইন্টিগ্রেশন করতেছো, নতুন আরেকটা কনস্ট্যান্ট আসবে কি, c2। নতুন আরেকটা কনস্ট্যান্ট আসবে কি, c2। এগুলো তোমরা এইচএসসি তে করে আসো, তাও একটু রিপিট করলাম। তাহলে কত দাঁড়াচ্ছে, w নট l x কিউব ডিভাইডেড বাই 12 মাইনাস w নট x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 24 প্লাস c1x প্লাস c2।
ঠিক আছে? তো এটাকে এখন আননোন ভ্যালু হচ্ছে C1, আননোন ভ্যালু হচ্ছে C1, এই C2, এই দুইটা ভ্যালু হচ্ছে আননোন। তো এটাকে সলভ করব। আমাকে সলভ করতে হলে এখন বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করব। বাউন্ডারি কন্ডিশনটা কি কি? সাপোর্ট কন্ডিশন। এখানে একটা হিঞ্জ আছে, এখানে একটা রোলার আছে। আমরা কি জানি? হিঞ্জে কোনো ডিফ্লেকশন হয় না, রোলারেও কোনো ডিফ্লেকশন হয় না। ঠিক আছে, এখন এটাকে যদি আমি এরকম একটা গ্রাফের সাথে তুলনা করি, ঠিক আছে, এই এরকম যদি একটা গ্রাফের সাথে তুলনা করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মিউ, তাহলে দেখো এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 0। এটা হচ্ছে একটা গ্রাফ, এই পয়েন্টে এক্স এর ভ্যালু 0, এই পয়েন্টে ডিফ্লেকশনের মান 0। আর এই পয়েন্টে এখান থেকে 0 0 শুরু হয়ে এইখানে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এল, এখানে ডিফ্লেকশনের মান 0। যখন এক্স এর মান 0 তখনও ডিফ্লেকশন 0, আর যখন এক্স এর মান এল তখন ডিফ্লেকশন 0। এই দুটো হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। যখন এক্স এর মান 0 তখন ডিফ্লেকশন 0, আর যখন এক্স এর মান এল তখন ডিফ্লেকশন 0। তাহলে আমি ডিফ্লেকশনের ইকুয়েশনটা বসাবো। এই হচ্ছে আমাদের ডিফ্লেকশনের ইকুয়েশনটা। আমরা কি জানি? যখন এক্স এর মান 0 তখন ডিফ্লেকশন 0। তো এই ইকুয়েশনে এক্স এর মান 0 বসাই। এক্স এর মান যদি 0 বসাই, এই পার্টটা 0 হয়ে যাবে। আর এক্স এর মান 0 তখন ডিফ্লেকশন 0। তো মিউ যদি 0 হয়, এই পার্টটা পুরোটা 0। এক্স এর মান 0 হলে এই পার্টটা 0, এক্স এর মান 0 হলে এই পার্টটা 0, শুধু থাকে কি C2। তাহলে C2 সমান সমান 0। দেখো C2 এর মানটা পেয়ে গেলাম। পরবর্তী যে বাউন্ডারি কন্ডিশনটা, যখন এক্স এর মান এল তখনও ডিফ্লেকশন 0। এক্স এর মান যখন এল তখনও ডিফ্লেকশন 0। ডিফ্লেকশন যদি 0 হয়ে যায়, এই পার্টটা পুরোটা 0, যেহেতু মিউ এর মান 0। এক্স এর ভ্যালু বসাচ্ছি কি? এল বসাচ্ছি। এক্স এর ভ্যালু প্রত্যেকটাতে এল বসাচ্ছি। কত আসে? W নট L ইন্টু L কিউব ডিভাইডেড বাই 12 মাইনাস W নট L টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 12 প্লাস C1 ইন্টু L প্লাস 0। কারণ একটু আগে পেলাম কি C2 এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে এই W নটটা কিন্তু লোডের মানে, এটা কিন্তু আননোন ভ্যালু না, এখানে শুধুমাত্র একটা আননোন, এটা হচ্ছে C1। তো আমি যদি এখন এটাকে সাজিয়ে লিখি, কি হচ্ছে? W নট L টু দি পাওয়ার 4 বাই 12 মাইনাস W নট L টু দি পাওয়ার 4 বাই 24। ঠিক আছে? তো এটা থেকে এটাকে সাজিয়ে লিখলে আমি পাবো C1 সমান সমান, স্টেপ বাই দেখাই, C1 L সমান সমান, এটা কত আসে? W নট L টু দি পাওয়ার 4 বাই 12 মাইনাস W নট L টু দি পাওয়ার 4 বাই 24। এটাকে ঐকিক নিয়মে করতে পারো, অথবা সরাসরি ক্যালকুলেটরেও চাপ দিতে পারো, যে 1 বাই 12 মাইনাস 1 বাই 24, যেহেতু উপরের দুইটার মান সেম। কত আসে? মাইনাস W নট L টু দি পাওয়ার 4 বাই 24, বা স্যার এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে না? কি সাইন্স? হ্যাঁ স্যার এখানে মাঝখানে তো প্লাস হয়ে যাবে স্যার, আপনি C1 Lটাকে ওই পাশে নিয়ে গেলে স্যার এই পাশেরটা চেঞ্জ হবে না স্যার সাইনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি মাইনাস C1 L, এটা প্লাস হবে যেহেতু 12টা বড়, আমি খেয়াল করিনি। 1 বাই 12 মাইনাস 1 বাই 24 করলে আসবে পজিটিভ 1 বাই 24, বা মাইনাস C1 L সমান সমান W নট L টু দি পাওয়ার 4 বাই 24, বা C1 সমান সমান এদিকে মাইনাস W নট L কিউব, L দিয়ে ভাগ করতেছো, ডিভাইডেড বাই 24। এটা হচ্ছে C1 এর ভ্যালুটা। C1 এর মান জেনে গেছো, C2 এর মান জেনে গেছো। তাহলে এখন আর আমার কোন আননোন প্যারামিটার নাই। তাহলে ইলাস্টিক কার্ভের যে ইকুয়েশনটা, এটা খেয়াল করব, EI মিউ, এটা কিন্তু ইলাস্টিক কার্ভ না, শুধুমাত্র মিউ বা ডিফ্লেকশনের প্যারামিটারটাই হচ্ছে ইলাস্টিক কার্ভ। তাহলে এখানে যে EI গুণ অবস্থায় আছে, সেটা এখানে ভাগ আকারে পাঠিয়ে দিব, 1 বাই EI সমান সমান W নট L x কিউব ডিভাইডেড বাই 12 W নট x টু দি পাওয়ার 4 বাই 24। C1 এর মান কত পেলাম? মাত্র পেলাম W নট L কিউব বাই 24, W নট L কিউব বাই 24 x। C2 এর মান কত? C2 এর মান হচ্ছে 0, 0 আর লিখলাম না। এটাকে সাজিয়ে গুছিয়ে আমরা এই রূপে নিয়ে আসতে পারি। ঐকিক নিয়ম করলাম, 12 24 24 সাজিয়ে আসলাম। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এভাবে সাজানো। তোমরা যত বই পড়বা দেখবা
এক্সপিরিমেন্ট করে একটা সুন্দর একটা রূপে নিয়ে আসছে, যেটা দিয়ে খুব সহজে ফর্মুলাটা ইউজ করা যায়। এই হচ্ছে আমার ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভ মানে কি? এটা হচ্ছে আমার ডিফ্লেকশনের ইকুয়েশন। ইলাস্টিক কার্ভ মানে হচ্ছে কি? ডিফ্লেকশনের ইকুয়েশন। এখানে এক্স এর যে কোনো মান বসালে আমি ডিফ্লেকশনের মান পাবো। তো আমি যদি এই সূত্রের অ্যাকুরেসিটা চেক করতে চাই, ঠিক আছে, নিয়ম অনুযায়ী কি এক্স এর মান যখন আমি এভাবেই বলতেছি, এটা করা লাগে না, বা তুমি চাইলে করতে পারো কোনো অঙ্ক শেষে, আমি শুধুমাত্র দেখতেছি যে ঠিক আছে বাম পাশে যখন এক্স এর মান 0 তখন ডিফ্লেকশনের মান 0 আসতে হবে, রাইট? এই যে ইকুয়েশনটা, এটাতে যদি এক্স এর মান 0 বসাই, কত আসে? এক্স এর ভ্যালু যদি 0 হয়, দেখো পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এর মানে কোনো ডিফ্লেকশন নাই। আবার যখন এক্স এর মান এল, তখনও ডিফ্লেকশন 0। দেখি ঠিক আছে কিনা। এক্স এর মান যদি এল বসাইতে কি হইতো? W নট ইন্টু এল ডিভাইডেড বাই 24 I, 2L ইন্টু এল স্কোয়ার, 2L ইন্টু এল স্কোয়ার মাইনাস এল কিউব মাইনাস এল কিউব। এক্স এর মানটা বসালাম, দেখো 2L কিউব মাইনাস এল কিউব মাইনাস এল কিউব আসলে কত হয়ে যায়? এই প্যারামিটারটা 0 হয়ে যায়। 2L কিউব মাইনাস এল কিউব মাইনাস এল কিউব, ঠিক আছে? তাহলে এই জিনিসটা 0 হয়ে যায়। তাহলে দেখো যখন এক্স এর মান এল, তখনও ডিফ্লেকশন 0। তাহলে আমি এখানে যে সূত্রটা তৈরি করেছি, এই ডিফ্লেকশন ইকুয়েশনটা, এটা কিন্তু আসলে ঠিক আছে। এটা এভাবে ক্রস চেক করার দরকার পড়ে না। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে এটাই যে আসলে ডিফ্লেকশন ইকুয়েশনটা, এটা করে দেখালাম যে হ্যাঁ আমাদের ডিফ্লেকশনের কার্ভটা ঠিক আছে। তো এই ইকুয়েশনে যে কোনো জায়গায় এক্স এর মান যে কোনোটা বসিয়ে আমরা পুরো বিমের যে কোনো পয়েন্টে ডিফ্লেকশনের মান বের করতে পারবো। তাহলে চলে গেল প্রথম পার্টটা। পরবর্তী যে জিনিসটা আমাকে বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা ম্যাক্সিমাম ডিফ্লেকশন। ম্যাক্সিমাম ডিফ্লেকশনের বৈশিষ্ট্য কি? এই হচ্ছে আমাদের ডিফ্লেক্টেড শেপটা যদি চিন্তা করি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় দেখা যাচ্ছে সেখানে স্লোপের ভ্যালু কত? 0। স্লোপের ভ্যালু 0। আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারি, ধরো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3 এই ধরনের একটা ইকুয়েশন ছিল। এই ফাংশনটার সবচেয়ে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কোথায় পাওয়া যাবে? যেখানে dy বা dx এর মানটা হচ্ছে 0। এটা কিন্তু আমরা এইচএসসি তে দেখে আসি যে একটা ফাংশন, আমরা মনে হয় তোমরা হয়তো এখানেও 1 2 বা 2 1 কোনো ম্যাথ ইয়াতে ইউজ করছো হয়তো, যে কোথাও একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাওয়া যায়, যেখানে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান 0, সেখানে একটা এটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। তো চিন্তা করো এটা হচ্ছে ডিফ্লেকশনের ইকুয়েশন, মিউ এর ইকুয়েশন হচ্ছে এটা। তো যেখানে ডি মিউ বাই ডিএক্স 0, সেখানে ফাংশনটার একটা ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। আবার অন্যভাবে চিন্তা করতে পারি, এই যদি হয় ফাংশনটার ডিফ্লেক্টেড শেপ, দেখা যাচ্ছে যেদিকে আমার ম্যাক্সিমাম ভ্যালু সেখানে যদি আমি ট্যানজেন্ট টানি, সেখানে স্লোপের মান 0 হয়। দুই দিক থেকে আমরা এই লজিকে পৌঁছাইতে পারি যে যেখানে স্লোপের মান 0 বা ডি মিউ বাই ডি এক্স এর মান যেখানে 0, সেখানে আমাদের ম্যাক্সিমাম মান পাওয়া যায়, ঠিক আছে? তো এই যদি চিন্তা করি, এখানে পুরো বিমটা সিমেট্রিক, এখানে পুরো বিমটা সিমেট্রিক। সিমেট্রিক হওয়ার কারণে আমার কষ্টটা কমে গেছে। যেহেতু দুই পাশ থেকে লোড সিমেট্রিক, আমি কনফার্ম বলতে পারি এই বিমটা ঠিক মিড পয়েন্টে আমার এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হবে। ঠিক মাঝখানে সবচেয়ে বেশি এই জিনিসটা স্ট্যাক করবে, এখানে আমার ডিসপ্লেসমেন্টটা বেশি হবে, যেহেতু এটা সিমেট্রিক লোডিং কন্ডিশন আছে, এখানে কিছু চিন্তা করতে হয় না। তাহলে যেখানে এক্স এর মান L/2, সেখানে আমি ম্যাক্সিমাম রিফ্লেকশন পাবো। সিমেট্রির কারণে আমার এখানে কষ্ট করে বের করা লাগতেছে না যে কোথায় dy বাই dx এর মান 0 বা কোথায় d mu বাই dmax এর মান 0। সিমেট্রির কারণে আমি সরাসরি বলে দিচ্ছি যে যখন এই বিমটা অর্ধেক ডিসটেন্সে, মানে x = L/2, সেখানে আমাদের ডিসপ্লেসমেন্ট পাবো। তো
তো এই ইকুয়েশনে যদি আমি এক্স এর মান L/2 বসাই তাহলে আমি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাবো। এই ইকুয়েশনে এক্স এর মান L/2 বসিয়ে আমি পেলাম -5W0 L⁴/384। মাইনাস মানিটা হচ্ছে ডিফ্লেকশনটা নিচের দিকে হচ্ছে। এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে ডিফ্লেকশনের কোথায় হচ্ছে বা স্লোপ কোন দিকে হচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া। ডিফ্লেকশনটা কি নিচের দিকে হচ্ছে নাকি উপরের দিকে হচ্ছে। এই প্রবলেমে দেখে মনে হচ্ছে এটাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু প্রবলেমে বিমের ডিফ্লেকশন উপরের দিকে হইতে পারে। এটার জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে ডিরেকশনটা দেখিয়ে দেওয়া কোন দিকে ডিরেকশন হচ্ছে। মাইনাস মানে হচ্ছে নিচের দিকে ডিফ্লেকশন হওয়া। সো -5W0 L⁴/384 EI নিচের দিকে ডিফ্লেক্ট হচ্ছে। এখানে যদি W0 এর মানটা আমরা ডিস্ট্রিবিউটেড লোড মানটা জানা আছে, বিমের লেন্থটা যদি জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি বের করতে পারি, BH3/বার হোক বা যেটাই হোক, রেক্টেঙ্গুলার হোক যে কোনো শেপের হোক, আই বের করতে পারবো, তাহলে খুব সহজেই এই সূত্রটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো। আমাদের সচরাচর কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই প্যারামিটারটাই লাগে, কত ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এত, এই ভ্যালুটাকে ধরেই আমাদের আসলে ডিজাইন করতে হয়। তো আমরা আসলে এটা খুবই বেসিক একটা এক্সাম্পল, এতক্ষণ যা যা বলছিলাম বাউন্ডারি কন্ডিশন সবকিছু একটা প্রাইমারি ইউটিলাইজেশন বোঝানোর জন্য এক্সাম্পলটা দেখানো। তো এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই কি ধরতে পেরেছে? যে কোনো জায়গায় প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো। স্যার এইটাই যদি একটা পয়েন্ট লোড এক্সট্রা অ্যাড করা হতো তাহলে স্যার আমাদের ভিম্যাক্সটা কিভাবে বের করতাম? পয়েন্ট লোড যদি একটা এক্সট্রা অ্যাড করা হতো এই প্রবলেমে, পুরো জি স্যার। প্রবলেমটা যদি ইউডিএল এর মাঝখানে পয়েন্ট লোড অ্যাড করা হতো তাহলে এক ধরনের সিনারিও, আর যদি শুধু পয়েন্ট লোড ইউজ করা হতো তাহলে এক ধরনের সিনারিও। স্যার ইউডিএল এর সাথে স্যার ইউডিএল এর ইউডিএল ভিতরে এর আমরা সাথে একটা যদি পয়েন্ট করতাম, লোড এটা আমরা একটু পরে দেখবো তখন। আর বিমটাকে পুরো বিমটাকে একটা লোডের কন্ডিশন, দুইটা ক্ষেত্রে ধরো শুধু ইউডিএল আছে অথবা শুধু ধরো এরকম একটা অবস্থা আছে, তাহলে এই বিমের এটাকে যদি ধরো বি পয়েন্ট বলতাম, এটাকে যদি সি পয়েন্ট বলতাম, এ থেকে বি পর্যন্ত পুরো বিমের মোমেন্টের কন্ডিশনটা এক ধরনের M1, বি থেকে সি পর্যন্ত মোমেন্টের কন্ডিশনটা আরেক ধরনের M2। তাহলে কিন্তু এই বিমটাকে এখন আর একবারে সলভ করা যাইতো না, আমার বিমটাকে একবার এ থেকে বি পর্যন্ত ধরে এরপর আবার বি থেকে সি পর্যন্ত ধরে সলভ করা লাগতো। এটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? এখন পর্যন্ত আমরা সিমেট্রিক লোডে আছি, তুমি যেটা কোশ্চেন করছো এই টাইপের প্রবলেম আমরা একটু পরে দেখবো। আর এই কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো তোমাদের যদি প্রবলেম না থাকে আমরা নেক্সট ম্যাথটা দেখি। এই অঙ্কটা পুরোটা করবো না কারণ এটাও একটা কি ইন্ট্রোডাক্টরি প্রবলেমে। ফিক্স একটা সাপোর্টের সাথে একটা ক্যান্টিলিভার বিম আছে, W0 লোড কাজ করতেছে। এই এখন এইটা যদি ক্যান্টিলিভার বিম হয়, এটার আসলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোনো কিছু চিন্তা না করে বলতে পারো ক্যান্টিলিভার বিমের কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশন কই হবে? ফ্রি এন্ডে হবে, ঠিক আছে? তো আমাকে যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে বলে এই ফ্রি এন্ডে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করো। আচ্ছা, তো কি বলছে? ম্যাক্সিমাম ফাইন্ড দ্য ডিফ্লেকশন একটা ফ্রি এন্ড, ম্যাক্সিমাম ডিফ্লেকশন যদি বলতে একই কাজই করতাম এবং ইলাস্টিক কার্ভের ইকুয়েশনটা তৈরি করতে বলছে, ইআই কে কনস্ট্যান্ট ধরে নিতে বলছে পুরো বিম জুড়ে। এই হচ্ছে আমার বিমটা। তো প্রথমে কি করলাম, বিমের রিঅ্যাকশন বের করলাম। এই একটা ফিক্স
ক্যান্টিলিভার বিম আছে, ফিক্স সাপোর্টের একটা মোমেন্ট আসবে, একটা রিঅ্যাকশন আসবে। এই বিমটাকে সলভ করে এই সামেশন অফ এম করে আমরা রিঅ্যাকশন বের করলাম আর মোমেন্ট বের করলাম। প্রথমের কাজটা এটা। তো আগের মতোই যে কোনো এক্স দূরত্বে একটা সেকশন নিব, যে কোনো এক্স দূরত্বে একটা সেকশন নিলাম, কেটে শিয়ার ফোর্স এবং মোমেন্ট দেখালাম। আগের মতোই সামেশন অফ এম নট ইজ ইকুয়াল টু 0 করব, 0 করে মোমেন্টের ইকুয়েশনটা তৈরি করলাম। এই জিনিসটাতে যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারো, তোমরা আসলে এই স্টেপগুলোর সাথে পরিচিত, যেন এটা বলে গেলাম। ঠিক আগের এক্সাম্পলটার মতো ওইখানে যা যা করেছি, ডাব্লিউ নট এল ইন্টু এক্স, তারপরে ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই 2। আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি সেটা একটু বলে নেই। এটা হচ্ছে মোমেন্ট, এটা হচ্ছে মোমেন্ট। আমরা অনেক সময় মোমেন্টের সাথে ডিসটেন্সটা গুণ করে ফেলি। আমরা যদি এখন সামেশন অফ এম নট ইজ ইকুয়াল টু 0 করি, ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 2 এটা কিন্তু আগে থেকেই মোমেন্ট আছে, এটার সাথে কিন্তু এই এক্সটা আবার গুণ হবে না, ঠিক আছে? আমরা অনেক সময় কি করি, ভুলে এটার সাথে এক্স গুণ দিয়ে দিই, এটা নিজেই মোমেন্ট। মোমেন্ট মানেই হচ্ছে লোড ইনটু ডিসটেন্স, এখানে আবার কোনো কিছু গুণ দেওয়ার দরকার নেই। স্যার ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2 এটা কি গিভেন আছে মোমেন্টটা? না না, এটা আমরা বের করছি, রিঅ্যাকশন বের করছি, জি স্যার। প্রবলেমটাকে সলভ করছে, আগে রিঅ্যাকশন বের করছি। ক্যান্টিলিভার বিম তো সোজাই। এই হচ্ছে আমার তাহলে মোমেন্টের ইকুয়েশনটা, ei d স্কয়ার মি বাই dx স্কয়ার। আগের মতোই ইন্টিগ্রেশন করলাম। প্রথমবার ইন্টিগ্রেশন করলে আসে স্লোপ, পরের বার ইন্টিগ্রেশন করলে আসে ডিফ্লেকশন। কারো যদি এই ইকুয়েশন বের করা নিয়ে প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। তাহলে স্লোপের ইকুয়েশন বের করলাম, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করলাম, দুইটা আননোন আসলো C1 আর C2। কিভাবে সলভ করব? আগের মতোই বাউন্ডারি ইকুয়েশন বের করব। একটু পজ করো। এই প্রবলেমটাতে এখন দুটো আননোন আছে C1 আর C2, এটাকে সলভ করতে আমার বাউন্ডারি ইকুয়েশন ব্যবহার করতে হবে। ফিক্স সাপোর্টের জন্য বাউন্ডারি ইকুয়েশন কি? ডিফ্লেকশন, এইখানে আগের মতো যদি চিন্তা করি, তো যদি এক্স অ্যাক্সিস হইতো, ডিফ্লেকশন হইতো, তো যখন এক্স এর মান 0 তখন ডিফ্লেকশন 0 এবং স্লোপও 0। ফিক্স সাপোর্টের কন্ডিশন গুলো কি কি? এখানে ডিফ্লেকশনের মানও 0, স্লোপের মানও 0। তাহলে x ইজ ইকুয়াল টু যখন 0 তখন ডিফ্লেকশন 0, স্লোপ 0। এই কন্ডিশন গুলো যদি এখানে ব্যবহার করি, যখন x এর মান 0 তখন স্লোপ 0, তো স্লোপ 0 হলে এই পার্টটা 0 হয়ে যায়, x এর মান 0 হলে এই পার্টটা 0 হয়ে যায়, এই পার্টটা 0 হয়ে যায়, এই পার্টটা 0 হয়ে যায়। C1 এর মান হচ্ছে 0। আবার যখন x এর মান 0 তখন ডিফ্লেকশন 0। একইভাবে ডিফ্লেকশন 0 হইলে এই পার্টটা 0 হয়ে যায়, x এর মান 0 হলে এটা 0, 0, 0, 0, C2 এর ভ্যালু 0। তো এই পার্টিকুলার প্রবলেমে C1 এর মানও 0, C2 এর মানও 0। তাহলে ডিফ্লেকশনের ইকুয়েশনটা কি? মিউ ইজ ইকুয়াল টু 1 বাই ei, এই প্যারামিটারটা লিখলাম। বা আগের মতো যদি সাজানোর চেষ্টা করি, w নট x স্কয়ার 24 ei মাইনাস 6 l স্কয়ার প্লাস 4 lx মাইনাস x স্কয়ার। চাইলে এখানেও x এর মান l বসিয়ে আমরা দেখতে পারবো যে ডিফ্লেকশনের মান 0 আসে কিনা, সরি x এর মান 0 বসিয়ে। এখন হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানে চিন্তা করতে হবে না, ক্যান্টিলিভার বিমে ফ্রি এন্ডেই ম্যাক্সিমাম ডিফ্লেকশন আসে। এর মানে যখন x এর মান l ফ্রি এন্ডে, তো এই ইকুয়েশনটাতে যদি আমি x এর মান l বসাই তাহলে ফ্রি এন্ডে অথবা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা পাবো। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন x এর মান l বসাচ্ছি, কত হয়ে যাবে? w নট l স্কয়ার বাই 24 ei মাইনাস 6l স্কয়ার প্লাস 4l ইনটু l মাইনাস l স্কয়ার। এটাকে সাজিয়ে পাওয়া যাবে কি? w নট l ফর 4 ডিভাইডেড বাই 8 ei
বাট যেহেতু মাইনাস মানে কি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কি এই ম্যাথটা নিয়ে কোনো কোয়েরি আছে? এখানে মোমেন্টের ইকুয়েশনটা কি করে হলো এটা যদি আরেকবার একটু বলতেন স্যার। মোমেন্টের ইকুয়েশনটা সেকশন কেটে তৈরি করছে, মানে এটা কি বের করতে তোমাদের ভুল হয় সেটাকে আরেকবার দেখাই দিতে বলতেছো? জি স্যার, জি স্যার। স্যার মোমেন্ট এখানে পজিটিভ আসবে না? আমরা মোমেন্টেরটাকে সবসময় পজিটিভ ধরে করব। এখানে মোমেন্টের ভ্যালু পজিটিভ বা নেগেটিভ আসবে কি তুমি তো জানো না, তুমি এখন ডাব্লিউ নট এর মান বসানো, আর এখানে মোমেন্টের মান পজিটিভ আসবে কি না? এখানে মোমেন্টটা নেগেটিভ মোমেন্ট আসবে পুরো বিম জুড়ে। এটা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকো এরকম হবে। যেটা বলছিলাম এখানে সেকশন কাটলাম, রিয়াকশন তো বের করতে পারবো নাকি? রিয়াকশন নিয়েও কি তোমাদের রিয়াকশন কি স্যার যে কোনো এক প্রান্ত ধরে তারপর বের করব, মানে এ বিন্দু ধরে হিসাব করে? তোমার তো এটা ফ্রি এন্ডে তো কোনো রিয়াকশন নাই। জি স্যার। স্যার স্যার মোমেন্টটা স্যার কিভাবে আসলো স্যার এটা একটু যদি বলতেন। তোমাদের আসলে আমি যেটা বুঝতে পারছি তোমাদের কিন্তু অনেক সমস্যা। এই হচ্ছে বিমটা, যারা তোমরা আসলে ডাব্লিউ নট এগুলো দিয়ে বুঝবা কম, আমি এটাকে আসলে আগে বুঝাই যে এটা রিয়াকশন কিভাবে বের করবে। ধরো এই একটা ক্যান্টিলিভার বিম, ডিসটেন্সটা হচ্ছে 5 ফিট। ফিক্স সাপোর্টে কি কি রিয়াকশন আসে? ফিক্স সাপোর্টে রিয়াকশন আসে একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল আর একটা মোমেন্ট, রাইট? এগুলো তো জানো, আমার সাথে জি স্যার। রিপিট করবা, যারা যারা জিজ্ঞেস করতেছে তারা কিন্তু রিপিট করবে, না হলে বলে কোনো লাভ। জি স্যার। আর ওয়াই আর এক্স একটা এম মোমেন্ট আসে ফিক্স সাপোর্টে। আমরা প্রায় সময় ভুল করি, যেহেতু আমাদের সিম্পলি সাপোর্টেড বিম করে অভ্যাস, আমরা এখানেও রিয়াকশন ধরি। এখানে কি কিছু আসবে? না সি এন্ডে কি কোনো রিয়াকশন আসবে? আসবে না। এই পুরো বিম জুড়ে কোনো হরাইজন্টাল ফোর্স আছে? এই বিমে কোনো স্যার। হরাইজন্টাল না ফোর্স আছে? না না স্যার। স্যার। তাহলে কি কোনো হরাইজন্টাল রিয়াকশন আসবে? না না স্যার। স্যার। তাহলে আর এক্স বলে এই বিমে কিছু নাই। তাহলে আমি যদি এদিকে দেখাই, একটা রিয়াকশন আসবে আর ওয়াই, একটা মোমেন্ট আসবে কি এম। আমি আমার সুবিধার্থে এটাকে যদি এ বি বিম বলতাম, এটাকে এম এও বলতে পারি আমার সুবিধার্থে। তাহলে এখন সলভ করতে, এটা একটা ক্যান্টিলিভার বিম, এটাকে আসলে সলভ করতে আমি এ পয়েন্টে মোমেন্ট নেই আর বি পয়েন্টে মোমেন্ট নেই, এটাকে নিলেই হয়েছে, মান পেয়ে যাবো। সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0। যে কোনো দিকে পজিটিভ ধরতে পারি, ধরলাম ঘড়ি কাটার দিকে পজিটিভ, ডাজন্ট ম্যাটার, যে কোনো দিকে ধরলেই হবে। ঘড়ি কাটার এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টের সাপেক্ষে সবগুলো মোমেন্টের যোগফল 0 হতে হবে। এ পয়েন্টে একটা মোমেন্ট কাজ করতেছে এম এ, এটা ঘড়ি কাটার উল্টো দিকে কাজ করতেছে, আমার ধরা সাইন কনভেনশন অনুযায়ী সেটার মান হচ্ছে মাইনাস এম এ। এ পয়েন্টে একটা লোড কাজ করতেছে আর ওয়াই, এটা এ পয়েন্ট দিয়ে কাজ করতেছে, তাহলে এটা কোনো ডিসটেন্স নাই এ পয়েন্ট থেকে, তাহলে এটা কোনো মোমেন্ট দিবে না। তারপরে এই 2 কিলো নিউটন মিটারের জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড পাবো। এই ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা কোথায় কাজ করবে? স্যার 2.5 দূরত্বে। এটা কিলো নিউটন বলতেছি কেন, এটা কি করতে হবে কি পার ফিট, ঠিক আছে? এটা কোথায় কাজ করবে? একদম মাঝখানে। এর মান কত হবে? 2 ইনটু 5। 5 কাজ করবে কোথায়? এখান থেকে আড়াই, এখান থেকে 2.5। আড়াই, এই তো। তাহলে কত জি স্যার। আসে? 10 ইনটু এ পয়েন্ট থেকে এই লোডটা দূরত্ব কত? আড়াই। এই লোডটা আমাদের এ পয়েন্টকে কোন দিকে ঘোরাবে দেখো তো। যদি কখনো বুঝতে সমস্যা হয় ক্লকওয়াইজে ঘোরা। স্কেল রাখবা, স্কেল রেখে চিন্তা করে, এদিকে যদি লোডটা কাজ করতে যদি এ পয়েন্ট হয়, এটা কোন দিকে ঘোরার চেষ্টা করবে? এদিকে, ঘড়ি কাটার দিকে। তাহলে মোমেন্টটা কি হবে? পজিটিভ।
ইজ ইকুয়াল টু 0। আবারও বলতেছি, কেন জানি ফ্রি এন্ড ক্যালকুলেশন করার সময় আমরা এদিকেও একটা রিয়াকশন ধরে ফেলি। ফ্রি এন্ডে কোনো রিয়াকশন নাই, ভুলটা যাতে না হয়। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 25। একইভাবে সামেশন অফ এফ ওয়াই যদি করি ইকুয়াল টু 0, ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি লোড কাজ করতেছে? একটা হচ্ছে আর এ উপরের দিকে আর -10 নিচের দিকে কাজ করতেছে ইকুয়াল টু 0, বা আর এ সমান সমান 10। ঠিক আছে, আমরা কি একটা ভুল করি প্রায় সময়, এই এম এটাকেও কেন জানি ভুলে এই ফোর্সের ইকুয়েশনে ধরায় দেই। এটা কি কখনো ফোর্সের ইকুয়েশনে আসবে? কখনোই আসবে না। এটা হচ্ছে শুধুমাত্র লোডের জন্য। ওয়াই অ্যাক্সিস বরাবর লোড গুলো যোগফল 0, এটা হচ্ছে ইকুয়েশন। আর এদিকে যে ভুলটা করি, এম এর সাথে ডিসটেন্স গুণ দিয়ে দিই। প্রায় সময় যেটা দেখি স্টুডেন্টরা কি করে, এম এ ইনটু আড়াই করবে। এটা তো নিজেই মোমেন্ট, এর সাথে আবার ডিসটেন্স কেন গুণ হবে? এই ভুলটা যাতে না হয় এটার জন্য আমি ভালো করে দেখালাম। আচ্ছা, তাহলে একইভাবে এখন এই যদি প্রবলেমটা হয়, এই হচ্ছে আমার বিম, তারপর ডাব্লিউ নট লোড কাজ করতেছে, এই হচ্ছে ফিক্স সাপোর্ট, এটা হচ্ছে এল। এখানে যে রিঅ্যাকশনটা আসবে টোটাল লোডের সমান, টোটাল লোড কত? ডাব্লিউ নট ইনটু এল। আর এখানে যে মোমেন্টটা আসবে সে মোমেন্টটা কত হবে? ডাব্লিউ নট, এই যদি ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড চিন্তা করি, কত? ডাব্লিউ নট ইনটু এল, কাজ করবে কতটুকু দূরত্বে? এল বাই 2, এল বাই 2। মোমেন্টের মান কত হবে? ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2। এটাও কি এভাবে ইকুয়েশন করে সলভ করে দেখাবো কিভাবে আসে, নাকি করতে পারবা? যাদের যাদের প্রবলেম ছিল তারা কি বুঝতে পারছো কিভাবে রিঅ্যাকশন বের করছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি দেখানোর দরকার আছে নাকি এভাবে করে বের করতে পারবা? স্যার পারবো স্যার। আচ্ছা, আমি এটা একটু দ্রুত করছি। ওই একই নিয়মে যে লোডের সাথে ডিসটেন্স এখানে যেমন গুণ দিছি, এটাকে ওইভাবে মাথায় চিন্তা করে করে ফেলছি। তো ওইটাই আর কি। এখানে যেমন কি ছিল, টোটাল লোডের সমান, এখানেও টোটাল লোডের সমান চিন্তা করে বসাই দিচ্ছি। তোমরা অবশ্যই পুরোটা করেই কইরো, ভুল করার দরকার নাই। এই হচ্ছে রিয়াকশন বের করলাম। তো রিয়াকশন বের হইলো। এখন হচ্ছে ইকুয়েশন। এই হচ্ছে বিম, এখানে যে লোডটা কাজ করতেছে সেটার মান হচ্ছে ডাব্লিউ নট এল, আর যে মোমেন্টটা কাজ করতেছে সেটার মান হচ্ছে ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2। এদিকে একটা ইউডিএল কাজ করতেছে ডাব্লিউ নট। এখান থেকে যে কোনো এক্স দূরত্বে একটা সেকশন নিলাম, তাহলে কি হবে? বিমটা এরকম, ডাব্লিউ নট, এখানে শিয়ার ফোর্স কাজ করবে একটা, শিয়ার ফোর্সটা হবে ভি, একটা মোমেন্ট কাজ করবে, আমি সবকিছু পজিটিভ দিকে ধরতেছি এম। এখানে একটা আছে কি রিঅ্যাকশন ডাব্লিউ নট এল, আর মোমেন্ট কাজ করতেছে কত? ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2। আমি যদি এটাকে ও পয়েন্ট বলি, সামেশন অফ এম নট ইজ ইকুয়াল টু 0, ঘড়িকাটার দিকে পজিটিভ ধরলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে, এই ও পয়েন্ট থেকে এই লোডটা দূরত্ব কত? এই যে কোনো এক্স দূরত্ব সেকশনটা নিছি, ডাব্লিউ নট এল ইন্টু এক্স। এই লোডটা ও পয়েন্টকে কোন দিকে ঘোরাবে? ঘড়িকাটার দিকে ঘোরাবে। ও যদি কখনো সমস্যা হয় কি করবা, এদিকে একটা কলম রাখবা, কলমটা রেখে চিন্তা করবা লোডটা ধাক্কা দিলে কোন দিকে ঘুরবে? ও পয়েন্টের সাপেক্ষে। এই লোডটা ও পয়েন্টকে ঘড়িকাটার দিকে ঘোরাবে, তাহলে এর মোমেন্টটা কি হবে? পজিটিভ। তারপর এখানে একটা মোমেন্ট আছে ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2, এটা কোন দিকে ঘুরতেছে? ও পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, তাহলে এটা কি হবে? মাইনাস ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2। তারপরে আবার এই ডাব্লিউ নট লোডটার জন্য এখানে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড হবে, সেটা মান কত হবে? ডাব্লিউ নট ইনটু এক্স। এটা কাজ করবে কতটুকু দূরত্বে? এখান থেকে এক্স বাই 2, এখান থেকে এক্স বাই 2। তাহলে ও পয়েন্টের সাপেক্ষে এই লোডটার দূরত্ব কত? ডাব্লিউ নট এক্স ইনটু এক্স বাই 2, লোড ইনটু ডিসটেন্স। এই লোডটা ও পয়েন্টকে কোন দিকে ঘোরাবে? দেখো এই লোডটা আমাদের ও পয়েন্টে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এই মোমেন্টটাও কি? নেগেটিভ।
টি আর ভি ফোর্সটা একদম ও পয়েন্ট দিয়ে কাজ করতেছে, তাহলে ও পয়েন্টের সাপেক্ষে এটার কোনো মোমেন্ট নাই। আর ও পয়েন্টে আরেকটা মোমেন্ট কাজ করতেছে এম, এটাও কোন দিকে, ঘড়ি কাঁটার উল্টো দিকে, মাইনাস এম স্কয়ার টু 0, বা এম সমান সমান এটাকে যদি আগে নিয়ে আসি মাইনাস ডাব্লিউ নট এল স্কয়ার বাই 2 প্লাস ডাব্লিউ নট এল এক্স মাইনাস ডাব্লিউ নট এক্স স্কয়ার বাই 2। এটা হচ্ছে আমাদের মোমেন্টের ইকুয়েশন। ঠিক আছে, তো এখানে এই প্রবলেম গুলোকে আসলে আমরা কি করব, প্রথম কাজটা হচ্ছে কেটে সেকশন তৈরি করা, এখানে কেটে সেকশন তৈরি করে তারপর প্রবলেমটাকে সলভ করা। আজকে আর এখানে কন্টিনিউ করতেছি না, এখানে শেষ করতেছি।